ফিফথ সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীকে আবার পুনরায় স্বাগত আমার ক্লাসে। আমাদের এই রিমোট সেন্সিং এবং জিআইএসের ক্লাস আমাদের কন্টিনিউ হচ্ছে এবং আমি এখনও পর্যন্ত রিমোট সেন্সিং জিআইএসের 5টা ক্লাস নিয়েছি এবং ওই 5টা ক্লাসে আমরা রিমোট সেন্সিংয়ের সাধারণ ধারণা এবং রিমোট সেন্সিংয়ের যাবতীয় যা খুঁটিনাটি বিষয় সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা পরবর্তী ক্লাসে মানে আজকের যে ক্লাসটা হবে সেই ক্লাসে প্রবেশ করার আগে আমরা বিগত কয়েকদিনে ক্লাসে আমরা কি করেছি সেগুলো একবার ঝালিয়ে নেব। আমরা প্রত্যেক দিনই ক্লাস শুরু করার আগে পূর্ববর্তী ক্লাসে কি হয়েছিল সেই বিষয়গুলো একটু ঝালিয়ে নিতে চাই, কারণ ঝালিয়ে নিলে যেটা আমাদের সুবিধা হবে, আমাদের আগে কি আলোচনা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের কি আলোচনা হবে সেটা আমাদের লিঙ্ক আপ করতে, অর্থাৎ দুটোর মধ্যে সংযোগ সাধন করতে আমাদের অনেক বেশি সুবিধা হবে। তো আগের কয়েকদিন ক্লাসে আমরা রিমোট সেন্সিংয়ের ওপর যে ধারণা লাভ করেছি, কি বিষয়ের উপর ধারণা লাভ করেছি এবং কি বিষয় আমরা পড়েছি সেগুলো জাস্ট আমরা একবার দেখে নেব আমরা কি করেছি। পরপর 1, 2, 3, 4 করে আমরা দেখে নিতে চাই আমরা কি পড়াশোনা করেছি আগে। ডেফিনিশন অফ রিমোট সেন্সিং। তাহলে আমরা প্রথমেই পড়া শুরু করার আগে যেটা আমরা শুরু করেছি, ডেফিনেশন অফ রিমোট সেন্সিং, অর্থাৎ রিমোট সেন্সিংয়ের সংজ্ঞা এবং ধারণা। 2 করেছিলাম কি স্টেজেস অফ রিমোট সেন্সিং। সেখানে আমরা মূলত 5টা স্টেজের কথা পড়েছিলাম: সোর্সেস অফ এনার্জি, ইন্টারাকশন অফ এনার্জি উইথ দ্য অ্যাটমসফিয়ার, ইন্টারাকশন অফ এনার্জি উইথ দ্য আর্থ সারফেস ফিচার, ইন্টারাকশন অফ এনার্জি উইথ দ্য অ্যাটমসফিয়ার এগেন, এবং রেকর্ডিং অফ এনার্জি বাই দ্য সেন্সার। আমরা এতগুলো স্টেজ পড়েছিলাম এবং রেকর্ডিং অফ এনার্জি বাই দ্য সেন্সারের পর কম্পাইলেশন অফ দ্য ডেটা এবং রিসিভিং অফ দ্য ডেটা বাই দ্য গ্রাউন্ড স্টেশন, অর্থাৎ ভূমিতে যে অঞ্চল দ্বারা বা যে দেশের যে কেন্দ্র দ্বারা ওই রিমোট সেন্সিং স্যাটেলাইট পরিচালিত হয় সেখানে কিভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তথ্যের মধ্যে যে ভুলভ্রান্তিগুলো সেগুলো কিভাবে ওখানে কম্পাইলেশন করা হচ্ছে। তারপর আমরা কি দেখেছিলাম যে রিমোট সেন্সিং ডেটা যেটা কালেক্ট করা হচ্ছে সেটা আমাদের কাছে আদত অ্যাভেলেবেল কিনা বা আমরা সেটা সেই ডেটাটাকে আমরা ডাউনলোড করতে পারি কিনা সেটা আমরা দেখেছিলাম কি হ্যাঁ আমরা ডেটা ডাউনলোড করতে পারি। অর্থাৎ 3 নম্বর আমরা কি পড়েছিলাম, অ্যাভেলেবিলিটি অফ রিমোট সেন্সিং ডেটা। তারপর আমরা 4 নম্বর কি পড়েছিলাম, 4 নম্বর পড়েছিলাম যে অ্যাপ্লিকেশন অফ রিমোট সেন্সিং ইন জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলের বিভিন্ন শাখায় রিমোট সেন্সিংয়ের প্রয়োগ কতটা, মানে আমরা ভূগোলের বিভিন্ন শাখাতে রিমোট সেন্সিংয়ে কীভাবে প্রয়োগ করে থাকি সেখানে আমরা ভূমিরূপ বিদ্যা, জলবায়ু বিদ্যা, তারপর জীব ভূগোল, তারপর পরিবেশ ভূগোল, প্রত্যেকটা বিষয়ে আমরা দেখেছিলাম এর অ্যাপ্লিকেশনগুলো কি। তারপর আমরা কি পড়েছিলাম, তারপর আমরা পড়েছিলাম কনসেপ্ট অফ রেজলিউশন অ্যান্ড ইটস টাইপ, অর্থাৎ বিভেদন, রেজলিউশনের বাংলাদেশে বিভেদনের ধারণা এবং বিভিন্ন ধরনের রেজলিউশনগুলো আমরা পড়েছিলাম। তাহলে সেখানে আমরা কত রকম রেজলিউশন পড়েছি, আমরা 4 রকম রেজলিউশন পড়েছি। একটা ছিল স্প্যাশাল রেজলিউশন, 2 নম্বর ছিল স্পেকট্রাল রেজলিউশন, 3 নম্বর ছিল রেডিওমেট্রিক রেজলিউশন এবং 4 নম্বর ছিল টেম্পোরাল রেজলিউশন, অর্থাৎ স্থানিক বিভেদন, বর্ণালীগত বিভেদন, তারপর পড়েছি রেডিওমেট্রিক বিভেদন এবং টেম্পোরাল বিভেদন। তো এই 4টে রেজলিউশন সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি। তারপর আমরা কি ধারণা লাভ করেছি, কনসেপ্ট অফ পিক্সেল, অর্থাৎ পিক্সেল কি, পিক্সেলের গুরুত্বটা কোথায়, পিক্সেলের সাথে রেজলিউশনের সম্পর্কটা কি, এ সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি। 7 নম্বর আমরা পড়েছিলাম কনসেপ্ট অফ ডিএন ভ্যালুজ, অর্থাৎ ডিজিটাল নাম্বার ভ্যালু কি এবং সেই ডিজিটাল নাম্বার ভ্যালু কত রকমের হয়, সেখানে প্রাথমিক কালার কি, অর্থাৎ প্রাইমারি কালারগুলো কি ছিল, ব্লু, গ্রিন, রেড, এবং সেকেন্ডারি কালারগুলো কি ছিল, ভায়োলেট, ইন্ডিগো, অরেঞ্জ,
ইয়েলো, এগুলো ছিল আমাদের সেকেন্ডারি কালার। তো সেইগুলোর কম্বিনেশনে অর্থাৎ প্রাইমারি কালারগুলোর ডিএন ভ্যালু কতগুলো হতে পারে, কতগুলো প্রাইমারি কালার ডিএন ভ্যালু হয়, প্রত্যেকটা কালারের 0 থেকে 255 টোটাল 256টা কিন্তু ডিএন ভ্যালু হয়ে থাকে। তাহলে সেই ডিএন ভ্যালু সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি এবং ডিএন ভ্যালুর সাথে পিক্সেলের সম্পর্ক, পিক্সেলের সাথে রেজলিউশনের সম্পর্ক, সমস্ত জিনিস কিন্তু আমরা এই 5, 6, 7-এর মধ্যে আমরা জেনেছি। 8 নম্বর আমরা কি করেছি, ল্যান্ডস্যাট মিশন। ল্যান্ডস্যাট মিশন মানে হচ্ছে যে আমেরিকা যে স্যাটেলাইটটা লঞ্চ করেছে, ল্যান্ডিউ স্যাটেলাইট, সেই ল্যান্ডিউ স্যাটেলাইট কতগুলো লঞ্চ করেছে তারা, এবং ল্যান্ডিউ স্যাটেলাইট ল্যান্ডস্যাটের কতগুলো আমাদের ভার্সন রয়েছে। টোটাল ভার্সন আছে আমাদের 8টা, 1 থেকে 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে 8টা ভার্সন আছে। এবং প্রত্যেকটা ভার্সনে আমরা কী কী ডেটা পেতে পারি আমরা আগের দিন আলোচনা করেছি। সেখানে দেখেছি কি ল্যান্ডস্যাট থেকে আমরা ল্যান্ডস্যাট এমএসএস, ল্যান্ডস্যাট মাল্টিস্পেকট্রাল স্ক্যানার ডেটা আমরা পেয়েছি। তারপর পেয়েছি ল্যান্ডস্যাট টিএম ডেটা, ল্যান্ডস্যাট টিএম মানে থিমেটিক ম্যাপার ডেটা। তারপর আমরা কি পেয়েছি, ল্যান্ডস্যাট ইটিএম প্লাস ডেটা, অর্থাৎ ল্যান্ডস্যাট এনহ্যান্স থিমেটিক ম্যাপার প্লাস ডেটা। তারপর আমরা কি পেয়েছি, ল্যান্ডস্যাট ওএলআই, অর্থাৎ ল্যান্ডস্যাট অপারেশনাল ল্যান্ড ইমেজার ডেটা। তো এই প্রত্যেকটা ডেটা আমরা কি করেছি, কালকে আমরা আগের দিন আমরা আলোচনা করেছি যে ডেটাগুলো কিভাবে আমরা ডেটাগুলোকে পাই এবং ডেটাগুলোর গুরুত্বটা কোথায়। কারণ আমরা বলেছিলাম কি যে আমরা যদি নলহাটি এলাকার আমরা যদি 1980 সালের যদি আমরা অবস্থা জানতে চাই, 1980 সালে নলহাটি কেমন ছিল, তার জন্য আমরা ল্যান্ডস্যাট এমএসএস ডেটা ডাউনলোড করব। আমরা যদি 1990 সালের ডেটা আমরা 1990 সালে আমরা যদি নলহাটির অবস্থা জানতে চাই, আমরা কিছু ডেটা ডাউনলোড করব, আমরা ল্যান্ডস্যাট টিএম অর্থাৎ ল্যান্ডস্যাট থিমেটিক ম্যাপার ডেটা ডাউনলোড করব। আমরা যদি 2007, 2008 সালে ডেটা ডাউনলোড করতে চাই, তাহলে আমরা ল্যান্ডস্যাট ইটিএম প্লাস অর্থাৎ এনহ্যান্স থিমেটিক ম্যাপার প্লাসের ডেটা ডাউনলোড করব। এবং 2020 সালে মানে বর্তমানে আমরা যদি ল্যান্ডস্যাটের ডেটা ডাউনলোড করতে চাই, তাহলে আমরা ল্যান্ডস্যাট 8 অর্থাৎ ল্যান্ডস্যাট ওএলআই, ল্যান্ডস্যাট ওএলআই মানে হচ্ছে অপারেশনাল ল্যান্ড ইমেজারের ডেটা ডাউনলোড করব। অর্থাৎ বিভিন্ন সময়ে একটা জায়গার বিভিন্ন সময়ে কতটা পরিবর্তন হয়েছে সেটা জানার জন্য আমরা বিভিন্ন সময়ের ল্যান্ডস্যাটের ডেটা আমরা কিন্তু ডাউনলোড করতে পারি এবং ল্যান্ডস্যাটের সমস্ত ডেটা কিন্তু ফ্রিতে অ্যাভেলেবেল, আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারি। তো এগুলো আমরা পরবর্তীকালে শিখবো যে আমরা কোন ওয়েবসাইটে গিয়ে ল্যান্ডস্যাটের ডেটা ডাউনলোড করব এবং সেই ওয়েবসাইট থেকে কীভাবে ডাউনলোড করা যায় সেটা আমরা পরবর্তীকালে শিখবো। কিন্তু তার আগে আমরা তার থিওরিটিক্যাল কনসেপ্ট আমরা নিয়েছি। এবার ল্যান্ডস্যাট মিশনের মধ্যে আমাদের সিলেবাসে যে মিশনটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে ল্যান্ডস্যাট ইটিএম প্লাস ডেটা, অর্থাৎ ল্যান্ডস্যাট ইটিএম প্লাস ডেটার নিয়ে আমরা কাজ করব আমাদের এই 5ম সেমিস্টারে, যেখানে আমরা কোয়ান্টাম জিআইএস সফটওয়্যার বলে একটা সফটওয়্যার রয়েছে, কিউজিআইএস সফটওয়্যার। সেই কিউজিআইএস সফটওয়্যারে আমরা যখন মানচিত্র তৈরি করব উপগ্রহ চিত্র থেকে, তখন আমরা কি ডেটা ডাউনলোড করব, তখন আমরা ল্যান্ডস্যাট ইটিএম প্লাস এই ডেটাটা ডাউনলোড করে আমরা কিউজিআইএস সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করব না, আমরা একটা জায়গার মানচিত্র আমরা তৈরি করব। ঠিক আছে, সেজন্য আমাদের সিলেবাসে কি দেওয়া হয়েছে, ল্যান্ডস্যাটের 8টা মিশনের মধ্যে ল্যান্ডস্যাটের 7তম মিশন অর্থাৎ ল্যান্ডস্যাট ইটিএম প্লাস, ল্যান্ডস্যাট ইটিএম প্লাস যা আমি আগের দিন বলেছিলাম ল্যান্ডস্যাট 7ও তাই, অর্থাৎ ল্যান্ডস্যাট 7 এই স্যাটেলাইট থেকে আমরা ল্যান্ডস্যাট ইটিএম প্লাসের ডেটা ডাউনলোড করতে পারি। এতটা পর্যন্ত আমি নিশ্চয়ই পরিষ্কার করতে পেরেছি। আমরা 10 নম্বর কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম এটা থেকে গেল ইউএসএ অর্থাৎ আমেরিকার তৈরি ডেটা নিয়ে আমরা কাজ করলাম, কিন্তু আমাদের সিলেবাসে ভারতের তৈরি ডেটা নিয়েও কাজ করতে বলা হয়েছে। সেজন্য আমাদেরকে বলা হয়েছে আরেকটা স্যাটেলাইট ডেটা যার নাম হচ্ছে LIS-3 স্যাটেলাইট ডেটা, LIS-3 সেন্সারের স্যাটেলাইট ডেটা। তো এই LIS-3 ডেটাটা আমরা ভারতবর্ষের ওয়েবসাইট থেকে ডাউনলোড করব এবং LIS-3 ডেটা হচ্ছে ফ্রিতে অ্যাভেলেবেল। LIS-4 ডেটা আমরা যদি ডাউনলোড আমরা করতে পারি না, কারণ LIS-4 এর ডেটা আমাদেরকে কিনতে হয়, কিন্তু LIS-3 ডেটা আমাদেরকে কিনতে হয় না, সেটা ফ্রিতে আমরা ডাউনলোড করতে পারবো। ল্যান্ডস্যাটের ডেটা হচ্ছে ফ্রিতে অ্যাভেলেবেল এবং LIS-3 ডেটা হচ্ছে ফ্রিতে অ্যাভেলেবেল। সেই জন্য সিলেবাসে আমাদের ফ্রি অফ কস্টে যাতে কাজ হয় সেজন্য আমাদেরকে দুটো ডেটা নিয়ে কাজ করতে বলেছে, একটা হচ্ছে ল্যান্ডস্যাট ইটিএম প্লাস অর্থাৎ ল্যান্ডস্যাট 7 ডেটা, এবং আরেকটা ডেটা নিয়ে কাজ করতে বলেছে সেটা হচ্ছে LIS-3 ডেটা যেটা ফ্রিতে অ্যাভেলেবেল, যেটা ভারতবর্ষের ডেটা। ল্যান্ডস্যাট ইটিএম প্লাসের ডেটা হচ্ছে আমেরিকার ডেটা এবং LIS-3 ডেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ডেটা। তো এই দুটো ডেটা নিয়ে আমরা কিন্তু পরবর্তীকালে মানচিত্র তৈরি করব। তো
তো এতদূর পর্যন্ত আমরা আমাদের আগের ক্লাসে আমরা পড়েছি। এগুলো হচ্ছে আমাদের পূর্বের যে ক্লাসের যে পড়াগুলো হয়েছে সেইগুলোর একটা লিস্ট আমি করলাম, যে এতদূর পর্যন্ত আমরা পরপর পড়াশোনাটা করেছি। আশা করি এতদূর পর্যন্ত যেটা পড়ানো হয়েছে সেটা আমি তোমাদের কাছে পরিষ্কার করতে পেরেছি এবং বিষয়গুলো তোমাদের কাছে সহজভাবে তুলে ধরতে পেরেছি। আজকে অর্থাৎ 10 নম্বরের পরে 11 নম্বরে আজকে আমরা যে জিনিসটা পড়ব সেই জিনিসটার নাম হচ্ছে ক্লাসিফিকেশন অফ স্যাটেলাইট ইমেজ। খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এই অংশটা যদি আমরা শিখতে না পারি তাহলে উপগ্রহ মানচিত্র থেকে কিন্তু আমরা নতুন মানচিত্র তৈরি করতে পারবো না। তো আজকের পড়ার বিষয়টা হচ্ছে ক্লাসিফিকেশন অফ স্যাটেলাইট ইমেজ। তো আজকের বিষয়টা কি বললাম? ক্লাসিফিকেশন অফ দ্য স্যাটেলাইট ইমেজ। তার সঙ্গে আমাদের যেটা পড়তে হবে ইন্টারপ্রিটেশন অফ স্যাটেলাইট ইমেজ। দুই পড়ব ইন্টারপ্রিটেশন অফ স্যাটেলাইট ইমেজ। অর্থাৎ আমরা একটা স্যাটেলাইট ইমেজকে কিভাবে ইন্টারপ্রেট অর্থাৎ কিভাবে সেটাকে আমরা বিশ্লেষণ করব। আমরা যেমন বিগত সেমিস্টারে যেটা শিখেছিলাম যে ইন্টারপ্রিটেশন অফ দ্য টোপোগ্রাফিক্যাল সিট, অর্থাৎ টোপোসিট আমরা কিভাবে ইন্টারপ্রেট করেছি, ঠিক সেরকমভাবে আমরা স্যাটেলাইট ইমেজকেও ইন্টারপ্রেট আমরা করতে শিখব। তো টোপোসিট যখন আমরা ইন্টারপ্রেট করেছিলাম তখন আমরা কি করেছিলাম? টোপোসিটের আমরা প্রাকৃতিক বিষয়গুলোকে ইন্টারপ্রেট করেছি, মানে নদীর বাঁক এবং সেখানে কন্ট্যুর থেকে প্রোফাইল তৈরি করেছি, সেই প্রোফাইলের আমরা ব্যাখ্যা করেছি। তারপর আমরা টোপোসিটে আর কি করেছি? টোপোসিট থেকে আমরা সেখানে জনবসতির প্যাটার্ন কেমন, সেখানে এল শেপ না ইউ শেপ না লিনিয়ার প্যাটার্ন, অর্থাৎ রৈখিক না মানে অরৈখিক প্যাটার্ন, এগুলো আমরা বিশ্লেষণ করেছি। অর্থাৎ একটা টোপোসিট থেকে আমরা যেরকমভাবে টোপোসিটের বিভিন্ন বস্তুর ছবি থেকে আমরা যেমন টোপোসিটকে বিচার বিশ্লেষণ করতে পারি, সেরকমই একটা স্যাটেলাইট ইমেজ থেকে স্যাটেলাইটের ওপর অবস্থিত বিভিন্ন বস্তুর আমরা কিন্তু বিচার বিশ্লেষণ করতে পারি। তো আমি একটা সহজ উদাহরণ দিয়ে টোপোসিট দেখিয়ে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি। আমরা যখন এই টোপোসিট ইন্টারপ্রেট করেছিলাম তখন আমরা কি করেছিলাম? এখানে যে কন্ট্যুরগুলো আছে এই কন্ট্যুর থেকে আমরা প্রোফাইল করেছিলাম, দিয়ে বলেছিলাম এটা মালভূমি না এটা সমভূমি, এটা আমরা বিচার বিশ্লেষণ করেছিলাম। তারপর কি করেছিলাম? তারপরে এই নদীর বাঁক সম্পর্কে আমরা নদীর সাইনোসিটি অর্থাৎ নদীটা কতটা বাঁকা সেটা আমরা ব্যাখ্যা করেছিলাম। তারপর নদীর শাখা পোশাক নিয়ে আমরা ব্যাখ্যা করেছিলাম। তারপর নদীর উপনদীগুলো নিয়ে আমরা ব্যাখ্যা করেছিলাম। তারপর আমরা কি করেছিলাম? টোপোসিট থেকে এই রাস্তাঘাট, রেল লাইন পেরিয়ে আছে কি, এটা কোন রেল লাইন, ইস্টার্ন না ওয়েস্টার্ন না নর্থ ইস্টার্ন রেল লাইন, তারপর রাস্তা অর্থাৎ মেটাল রোড কেমন আছে, আনমেটাল রোড কেমন আছে, তারপর জনবসতি নিয়ে অর্থাৎ এই যে সেটেলমেন্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তাহলে আমরা যখন টোপোসিটকে ইন্টারপ্রেট করেছি তখন টোপোসিটের বিভিন্ন বস্তু সম্পর্কে আমরা ধারণা লাভ করে সেখান থেকে তাকে আমরা ইন্টারপ্রেট অর্থাৎ সেখান থেকে আমরা সেটাকে ব্যাখ্যা করেছিলাম। ঠিক সেরকমই আমরা যখন একটা স্যাটেলাইট ইমেজকে আমরা ব্যাখ্যা করব, সেটা কিভাবে করব? স্যাটেলাইট ইমেজের মধ্যে তো এরকম নদী থাকবে, সেখানে আমাদের ভূমিরূপ থাকবে, স্যাটেলাইট ইমেজের মধ্যে জনবসতি থাকবে, স্যাটেলাইট ইমেজের মধ্যে ওয়াটার বডিজ অর্থাৎ তো তোমার জলাশয় থাকবে, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা থাকবে। তো প্রত্যেকটা বিষয়কে কিন্তু আমাদের কী করতে হবে? না ইন্টারপ্রেট অর্থাৎ ব্যাখ্যা করতে হবে। এই অংশটা তোমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ একটা অংশ, কারণ টোপোসিটের মধ্যে থাকা বিষয়বস্তুগুলোকে আমরা যেমনভাবে ব্যাখ্যা করেছিলাম ঠিক একটা স্যাটেলাইট ইমেজের মধ্যে থাকা বিষয়বস্তুকে ঠিক সেরকমভাবেই আমরা ব্যাখ্যা করব। তো আমি একটা স্যাটেলাইট মানচিত্র খুলে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি যে ইন্টারপ্রিটেশন ব্যাপারটা কি হবে এবং সেটা কি পদ্ধতিতে করব সেটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা একটা করছি। ঠিক আছে, আমরা এখানে একটা উপগ্রহ মানচিত্র খুলেছি সফটওয়্যারের মাধ্যমে। এটা তোমাদেরকেও শেখানো হবে যে সফটওয়্যারের মাধ্যমে কিভাবে উপগ্রহ মানচিত্র আমরা ব্যাখ্যা করব। তো এখন বিষয়টা হচ্ছে এখানে উপগ্রহ মানচিত্রটা আমি কি দেখতে পাচ্ছি? কালার দেখতে পাচ্ছি। আমি আগের দিন বলেছিলাম যে উপগ্রহ মানচিত্র, মানে আগের দিনে ক্লাসে দেখেছিলাম কি উপগ্রহ মানচিত্র অনেকগুলো ব্যান্ড নিয়ে তৈরি, ব্যান্ড BAND ব্যান্ড।
সেখানে ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4 করে অনেক ধরনের ব্যান্ড নিয়ে তৈরি হয়। তো আমরা যখন আগের ক্লাসে ব্যান্ড 1টাকে ওপেন করেছিলাম, তখন দেখছিলাম কি ব্যান্ড 1টা কালো রঙের একটা ব্যান্ড শো করছে। তো এই কালারটা আমি কখন পাবো? একটা ইমেজের, স্যাটেলাইট ইমেজের কালারটা আমি কখন পাবো? যখন ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 5 যতগুলো ব্যান্ড আছে সব ব্যান্ডগুলোকে একসাথে আমি জোড়া লাগাবো। জোড়া লাগালেই আমি এই কালারটা দেখতে পাবো। বুঝতে পারলাম? তাহলে এই কালারটা কিন্তু আমি সিঙ্গেল ব্যান্ডের কালার নয়, এটা হচ্ছে অনেকগুলো ব্যান্ডকে একসাথে জোড়া লাগিয়েছি বলেই আমি এই কালারটা দেখতে পেয়েছি। অনেকগুলো ব্যান্ডকে এই জোড়া লাগানোর পদ্ধতিটাকে বলা হয় ব্যান্ড কম্পোজিট। রিপিট করছি শব্দটা, অনেকগুলো ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4 অনেকগুলো ব্যান্ডকে একসাথে জোড়া লাগানোর পদ্ধতিটাকে বলা হয় ব্যান্ড কম্পোজিট। অর্থাৎ ব্যান্ডগুলোকে একসাথে জোড়া লাগালে যে শব্দটা তৈরি হয় বা যে অপশন দিয়ে বা যে আমি সফটওয়্যারে যে অপশনটা গিয়ে আমি এই ব্যান্ডগুলোকে জোড়া লাগাতে পারবো, সেই অপশনটাকে বলা হয় ব্যান্ড কম্পোজিট, অথবা এটাকে আরেকটা শব্দ বলা হয় ব্যান্ড স্ট্যাক। STACK। স্ট্যাক মানে কি? বই যে স্ট্যাক হয়, পর্ব বইগুলোকে চাপালে, একটা বই, দুটো বই, তিনটে বই, চারটে বই, 5 সবগুলো বই যদি একসাথে চাপায় সেটা বলছে ব্যান্ড স্ট্যাক। বুঝতে পারলাম? তাহলে ব্যান্ড স্ট্যাক ব্যাপারটা কি? ব্যান্ড স্ট্যাক ব্যাপারটা হচ্ছে যে আমি যদি এরকমভাবে বইগুলো যদি একের পর একটা চাপাই, এটা যদি ব্যান্ড 1 হয়, এটা ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 5, ব্যান্ড 6, এরকম করে প্রত্যেকটা ব্যান্ডকে যদি একটার উপর একটা চাপিয়ে আমি রেখে দিই, সেই পদ্ধতিটা বলছে ব্যান্ড স্ট্যাক বা কম্পোজিশন অফ দ্য ব্যান্ড। আমি ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3 করে যদি আমরা 7টা ব্যান্ড একসাথে জোড়া লাগাই, তবেই কিন্তু আমি এই কালারটা আমি এখানে দেখতে পাবো। বুঝতে পারলাম? তাহলে আমরা ব্যান্ড কম্পোজিশন না করা পর্যন্ত বা ব্যান্ড স্ট্যাক না করা পর্যন্ত কিন্তু আমরা স্যাটেলাইট ইমেজের বা উপগ্রহ মানচিত্রের কিন্তু কোনো রং আমি দেখতে পাবো না। বোঝা গেল কি বলতে চাইছি আমি? তো এই রংটা দেখতে পাওয়ার কারণ হচ্ছে আমি অনেকগুলো স্যাটেলাইট ইমেজকে একসাথে কম্পোজিট করেছি, ব্যান্ড কম্পোজিট, বা ব্যান্ড স্ট্যাক করেছি, ব্যান্ড কম্পোজিট অথবা ব্যান্ড স্ট্যাক করেছি বলেই কালারটা আমি দেখতে পাচ্ছি। এবার এতদূর পর্যন্ত তো আমরা করতে পারলাম। এবার আমাদেরকে কি করতে হবে? এই উপগ্রহ মানচিত্র থেকে আমাকে একটা ম্যাপ তৈরি করতে হবে, যে ম্যাপটার নাম হচ্ছে ভূমি ব্যবহার মানচিত্র, বা ইংরাজি হচ্ছে ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ম্যাপ। আমাদের কাজটা হচ্ছে, আমাদের টাস্ক হচ্ছে যে কিভাবে আমরা উপগ্রহ মানচিত্র থেকে কোনো জায়গার ভূমি ব্যবহার মানচিত্র বা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার মানচিত্র তৈরি করতে পারবো, সেইটা শেখা। তো এখন ব্যাপারটা হচ্ছে ভূমি ব্যবহার মানচিত্র কি? ভূমি ব্যবহার মানচিত্র মানে হচ্ছে ল্যান্ড ইউজ আর ল্যান্ড কভার, এই দুটোর মধ্যে পার্থক্যটা বলে দিই। এটা আমরা পরেও আমরা শিখবো, কিন্তু জাস্ট ইনিশিয়ালি আমি জিনিসটা ইন্টারপ্রিটেশনটা কি করতে চলেছি সেটা বলার জন্য আমি এই জিনিসটা একটু বলে দিচ্ছি। ল্যান্ড ইউজ কথার অর্থ হচ্ছে যে আমরা একটা ভূমিকে কিভাবে ব্যবহার করছি, সেই ভূমিটাতে বাড়ি করছি, না সেই ভূমিটাতে পুকুর কাটছি, না সেই ভূমিটাতে জঙ্গল তৈরি করছি, এটা হচ্ছে ল্যান্ড ইউজ। আর ল্যান্ড কভার মানে কি? ওই কোনো একটা ভূমি, সেটা কি প্রাকৃতিকভাবে মানে গাছ দ্বারা আবৃত, না প্রাকৃতিকভাবে জলাশয় দ্বারা আবৃত। মানে প্রাকৃতিকভাবে যখন আমরা ভূমিকে দেখব সেটাকে বলছে ল্যান্ড কভার। আর যদি মানুষের হাত দিয়ে কোনো একটা ভূমি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ল্যান্ড ইউজ। অর্থাৎ একটা জমিতে যদি আমি বাড়ি করি, তাহলে সেই বাড়ি ওই জায়গাটা ওটাকে বলবো ল্যান্ড ইউজ। আর যদি ধরুন প্রাকৃতিকভাবে আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, তাহলে পুকুরটা হচ্ছে ল্যান্ড কভার। বা প্রাকৃতিকভাবে একটা নদী আছে আমাদের বাড়ির পাশে, তাহলে নদীটা হচ্ছে ল্যান্ড কভার। আমি যদি নলহাটির উদাহরণ দিয়ে বলি, ব্রাহ্মণী নদীটা হচ্ছে ল্যান্ড কভারের মধ্যে পড়ছে। আর নলহাটির মিউনিসিপ্যালিটি যে বাড়িঘরগুলো, সেগুলো হচ্ছে ল্যান্ড ইউজের মধ্যে। মানে আমি জমিটাকে বাড়ি করার জন্য ব্যবহার করেছি, আর ল্যান্ড কভার মানে হচ্ছে জমিটা প্রাকৃতিকভাবে নদী দ্বারা সেখানে ঘেরা। বুঝতে পারলাম দুটো জিনিসের মধ্যে পার্থক্য। তো আমাদের কি করতে হবে? এই মানচিত্র থেকে, এই উপগ্রহ মানচিত্র থেকে আমাকে ভূমি ব্যবহার মানচিত্র তৈরি করতে হবে।
তো তৈরি আমি করলাম, কিন্তু তৈরি করার জন্য আমাকে তো এখানে বুঝতে হবে যে এখানে কোন জায়গাটাতে জল আছে, কোন জায়গাটাতে নদী আছে, কোন জায়গাটাতে গাছ আছে, কোন জায়গাটাতে কৃষি জমি আছে, কোন জায়গাটাতে বাড়ি আছে। এই জিনিসটা এখান থেকে তো বুঝতে হবে আমাকে। এই বোঝাটাই হচ্ছে স্যাটেলাইট ইমেজ ইন্টারপ্রিটেশন। আমি রিপিট করছি, আমি কি বললাম? আমি বলতে চাইছি যে এখানে এখানে এই ম্যাপটার মধ্যে যে সমস্ত কালারগুলো রয়েছে, এই কালার থেকে আমাকে বুঝতে হবে যে কোনটা কৃষি জমি, কোনটা জলাশয়, কোনটা নদী, কোনটা বনভূমি, কোনটা সেটেলমেন্ট বা কোনটা জনবসতি, আমাকে এখান থেকে বুঝতে হবে। এই যে বোঝার যে টেকনিকটা, আমরা কিভাবে বুঝবো কোনটা জলাশয়, কিভাবে বুঝবো আমরা কোনটা কৃষি জমি, কিভাবে বুঝবো কোনটা বনভূমি, কিভাবে বুঝবো কোনটা জনবসতি, এই বোঝার টেকনিক বা পদ্ধতিটাকেই বলছে স্যাটেলাইট ইমেজ ইন্টারপ্রিটেশন। আশা করি আমি বোঝাতে পেরেছি। বেশ, আমি যদি বোঝাতে পেরেছি, আমি তাহলে পরবর্তী পর্যায়ে এখন প্রবেশ করছি যে আমরা কিভাবে একটা স্যাটেলাইট ইমেজকে বা একটা উপগ্রহ মানচিত্রকে ইন্টারপ্রেট করব। ঠিক আছে? দুটি পদ্ধতিতে আমরা উপগ্রহ মানচিত্র ব্যাখ্যা করতে পারি, অর্থাৎ ইন্টারপ্রিটেশন অফ স্যাটেলাইট ইমেজ দুটো পদ্ধতিতে হয়। আজ এখন আমরা পড়ছি ইন্টারপ্রিটেশন অফ স্যাটেলাইট ইমেজ। আমরা দুটি পদ্ধতিতে স্যাটেলাইট ইমেজের ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন, আর দুই হচ্ছে ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশন। তাহলে স্যাটেলাইট ইমেজ ইন্টারপ্রিটেশনের দুটি পদ্ধতি হয়, একটা হচ্ছে ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন, আর একটা হচ্ছে ডিজিটাল ইমেজ ইন্টারপ্রিটেশন। ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশনের বাংলা হচ্ছে চাক্ষুষ উপগ্রহ মানচিত্রের ব্যাখ্যাকরণ। কি বললাম? এটা যদি বাংলা করি, চাক্ষুষ উপগ্রহ মানচিত্র ব্যাখ্যাকরণ। আর দুই হচ্ছে ডিজিটাল উপগ্রহ মানচিত্র ব্যাখ্যাকরণ। দুটোর মধ্যে পার্থক্য কি? চাক্ষুষ উপগ্রহ মানচিত্র ব্যাখ্যাকরণ মানে হচ্ছে আমরা চোখে দেখে কিভাবে বুঝবো যে কোনটা নদী, কোনটা পুকুর, কোনটা ড্যাম, কোনটা কৃষি জমি, কোনটা বনভূমি, কোনটা জনবসতি এলাকা, যদি আমরা সেটা খালি চোখে কম্পিউটারের সাহায্য ছাড়া, যদি আমার নলেজ অর্থাৎ আমার জ্ঞান, এই জ্ঞান এবং আমার ধারণা থেকে যদি আমরা উপগ্রহ মানচিত্রকে ব্যাখ্যা করি, সেটাকে বলছে চাক্ষুষ উপগ্রহ মানচিত্র ব্যাখ্যাকরণ বা ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন। কি বললাম? তাহলে ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশনের সংজ্ঞাটা কি, বা চাক্ষুষ উপগ্রহ মানচিত্রের সংজ্ঞা কি? যখন পূর্ব অর্জিত জ্ঞান দ্বারা কোনো স্থানের, যখন পূর্ব অর্জিত জ্ঞান দ্বারা কোনো স্থানের